ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে চলে এলাম কোষে দেখি টু সরল সুদ কষা এই অধ্যায়টা সলভ করব আমরা। ঠিক আছে, এই তোমরা আগের যে অধ্যায়গুলো আমরা করেছি ওই ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে, ওগুলো আমরা সলভ করে দিয়েছি 1 নম্বর অধ্যায়ের। ঠিক আছে, এবারে আচ্ছা চলো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, তাহলে আজকে শুরু করি। হ্যাঁ, যে চলো, প্রথম যে অঙ্কটা আছে দেখো কি আছে। প্রথম অঙ্কটা আছে হচ্ছে বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। দেখো, এই অঙ্ক করার ক্ষেত্রে বুঝতে পারছো একটা নিয়ম আছে সরল সুদ কষা। তোমরা যদি না জানো সেই নিয়মটা তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি ওই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা ভিডিও তোমাদের তাহলে বানিয়ে দেবো, এবং কী কী নিয়ম আছে সরল সুদ করার ক্ষেত্রে তাহলে সেইভাবে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের আমরা শুধুমাত্র ওই নিয়মগুলোর সাহায্যে কীভাবে সলভ করতে হয় সেগুলো দেখাচ্ছি। আর যদি তোমরা ওই কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তাহলে বলো, কমেন্ট করো, আমি সেই রকম একটা ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম যে অঙ্কটা কীভাবে করব। প্রথম অঙ্কটা কি বলেছে, 12% সরল সুদের হার দেওয়া আছে, একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। তার মানে যেটা ধার নিয়েছে এটা হলো আসল, ধারটা আসল। আর 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে সেটা বার করতে হবে, সুদটা আমাদের বার করতে হবে। দেখে না যাক কীভাবে করেছি। দেখো, প্রথমে আমরা 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 যে সূত্রটা জানি সেটা লিখব। ঠিক আছে, যেভাবে আমি এখানে করেছি ঠিক সেইভাবেই করবে। দেখো, আমরা জানি, অনেকে আবার লিখে লিখে করতে হবে, লিখে লিখে করলে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তাড়াতাড়ি করার জন্য এই সূত্রটা এখানে প্রয়োগ করতেই হবে। এই সূত্র প্রয়োগ করলে অনেক সহজ হয়ে যায়। দেখো, আমরা জানি আই সমান PTR/100। এবার এখানে আই কি, পি কি, টি কি, আর এগুলো সব বলে দিতে হবে। প্রথম কাজটা হলো এটাই, যেখানে PTR সব বলে দেওয়া আছে, আই PTR। আরটা হলো কি, আরটা হলো বার্ষিক শতকরা সরল সুদের হার। ঠিক আছে, যদি আর লেখো তাহলে এইরকম লিখবে, বার্ষিক শতকরা সরল সুদের হার লিখতে হবে। আর পার্সেন্ট লিখলে তাহলে কি লিখতে হবে, শতকরাটা কেটে দিয়ে বার্ষিক সরল সুদের হার লিখতে হবে। এর লেখার মধ্যে এটাই হচ্ছে তফাৎ। ঠিক আছে, আর আরটা হলো বার্ষিক শতকরা সরল সুদের হার, কিন্তু শতকরা সরল সুদের হার, শুধু বার্ষিক সরল সুদের হার শুধু আর নয়, আরটা হলো বার্ষিক শতকরা সরল সুদের হার। এটা মাথায় রেখো। সেই বলছি, কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও তাহলে বলো, আমি সেই রকম ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা চলো, তাহলে এখানে যেটা কী কী দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নেব। এখানে কি আছে, পি সমান 15,000 টাকা। পি মানে এখানে কি, আসল, পাশে লিখে দিয়েছে আসল। 15,000 টাকা আসল কোনটা, সে ধার নিলে বা ধার দিলে সেটাই আসল হয়ে যায়। আচ্ছা, তাহলে পিটা এখানে 15,000 টাকা, টিটা 4 বছর, আর আরটা কত দেওয়া আছে, 12, মানে 12% সুদের হার, তাই আরটা 12, আর আইটা বার করতে হবে। এবার লিখে নেবো। লিখে নেওয়ার পর দেখো, এবারে 1 থেকে পাই বলে এই যে 1 নম্বর, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, আই সমান PTR/100, 1 থেকে পাই। ঠিক আছে, এভাবে করব। আই সমান কী আসবে দেখো, আই সমান ওইটা সব মানগুলো শুধু বসিয়ে দিলাম। এবারে দেখো, মানটা আই বার করতে বলেছে, তাহলে কোনো অসুবিধা নেই, ঘূরণ ফিরণ করতে, মানে ডান পক্ষে বাম পক্ষে করতে হচ্ছে না, শুধুমাত্র আয়ের মানটা এখানে বসিয়ে পেয়ে যাবো। দেখো কাটাকাটি করেছি, করলে দেখতেই পাচ্ছ, করার পরে মানটা চলে এসছে। ঠিক আছে, 4 বছর পর, তাহলে 4 বছর পর 15,000 টাকার জন্য বন্ধু দুটির সুদ দিতে হবে কত, সুদ দিতে হবে ওই 7,200 টাকা। আর শেষে উত্তর বলে লিখে দেবে। ঠিক আছে, যেভাবে করেছি এইভাবে করবে, দেখবে একদম কোনো ভুল হবে না। পরে যে অঙ্কটা বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। দেখো, এখানে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো, এখানে কি বলেছে, সময়টা বার করতে হবে। তো সময়টা ছাড়া তো করতে পারবো না। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27, মানে কতদিন পর্যন্ত টাকাটা খেটেছে সেটা তো বার করতে হবে। ঠিক আছে, এখানে সেটা কিন্তু কীভাবে বলেছে,
পয়লা জানুয়ারি থেকে 27শে মে। এবার পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত কত দিন বা কত মাস সেটা আমাকে বার করতে হবে আগে, মানে কত দিন বার করতে হবে, করে সেটাকে বছরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে করতে হবে। দেখো কীভাবে করা হয়েছে। মানে 27শে মে পর্যন্ত এখানে একটা লিখে দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, দেখো কেন ওইটা 26 দিন ধরা হলো। ঠিক আছে, এক থেকে 27শে মে তো 27 দিন হবে, কিন্তু 26 দিন কেন ধরা হলো? একদিন বা হয় 31শে জানুয়ারি, পয়লা জানুয়ারিতে বলেছে, হয় পয়লা জানুয়ারি থেকে 27শে মে পর্যন্ত, হয় মানে জানুয়ারি মাসের একদিন বাদ দাও, নয় মে মাসের একদিন বাদ দিতে হয়। কেননা যেদিন থেকে শুরু হয় তার একদিন পর থেকে তো তোমার কাউন্টটা শুরু হবে, সুদটা শুরু হবে, তাই না? একদিন তো থাকতে হবে তবে তো, সেই জন্য একদিন বাদ দিতে হবে, হয় জানুয়ারি মাসে বাদ দিতে হবে, না হলে শেষে মে মাসে, মানে যে কোনো একটা দিন হলো বাদ দিতে হবে। পয়লা জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে কোনো একটা দিন বাদ দিতে হবে আর কি। বাদ দিলে সেই জন্য ওখানে 26 হয়েছে। ঠিক আছে, 26 নেওয়া হয়েছে 27শে মে। তাহলে টোটালি যোগ করলে কতদিন হয়? 146 দিন। সেইটাকে আমরা যদি বছরে নিয়ে যাই তাহলে 365 ভাগ করতে হবে। ভাগ করলে কি আসবে? ভাগ করলে হবে 146/365 মানে 2-এর 5 বছর হয়ে যাবে। এবারে সেইটা হয়ে গেল। এবার দেখো তোমরা ওখানে যেটা ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি ওটা তোমরা নাও লিখতে পারো, ওটা সমান ওই যেটা করেছি ওইটা বসিয়ে দিতে পারো ব্র্যাকেটের মধ্যে লিখেছি তোমাদের বোঝানোর জন্য, ব্র্যাকেটের মধ্যে এটা লেখা হয়েছে, তোমরা শুধু সমান ওইটা বার করে নিয়ে এটা করে নিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো তারপরে এবার 1 থেকে আগের মতো মানটা তো পেয়ে গেলাম, বছর প্রত্যেকটা 1 থেকে আই সমান, এটা আই বার করতে বলেছে, তাই আয়ের মান কত হবে? 48 হবে, তাই তো? নির্ণয় সুদ হবে 48 এত টাকা। ঠিক আছে, এই যে এখানে কাটাকাটি হয়েছে কেন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এখানে হচ্ছে এই কারণে, কারণ আগের বইগুলোতে কী ছিল? 26শে মে পর্যন্ত দেওয়া ছিল, সেইভাবে করেছিলাম। আর নতুন বইতে দেখবে ওটা 27শে মে দেওয়া আছে। ঠিক আছে, 27শে মে দেওয়া হলে উত্তরের সঙ্গে মিল হয়, উত্তর যা দেওয়া আছে একরকম, আর এখানে দেওয়া আছে 27, তার মানে ওটা ভুল ছিল আগের বইগুলোতে, সেজন্য এইটাই বোঝা গেল। তাহলে 48, তাহলে উত্তরটা হবে নির্ণয় সুদ 48 টাকা হয়ে গেল। 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে বার্ষিক 8.1 সরল সুদের 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে বুঝতে পারছো সুদ আসল কত হবে নির্ণয় করতে হবে। কী কী দেওয়া আছে? বার্ষিক 8 × বার্ষিক এত সরল সুদে, মানে সুদের হার দেওয়া আছে, তারপরে এটা দেওয়া আছে আসলটা, তারপরে 1 বছর 3 মাসে মানে সময়টা দেওয়া আছে, সবৃদ্ধি মূল কত হবে। তাহলে চলো করে নেওয়া যাক। আগের মতো প্রথমে ধরে নিয়েছি, আমরা জানি যেটা লিখতে হবে। তারপরে কি করতে হবে? এবার যা যা দেওয়া আছে, পি সমান দেওয়া আছে, আইটা টিটা দেওয়া আছে কত? 1 বছর 3 মাস, আর যেগুলো দেওয়া আছে উপরে তারপরে যেটা দেওয়া নেই সেইটাকে শেষে লিখব। মানে কোনটা দেওয়া নেই? দেখো আইটা দেওয়া নেই, ঠিক আছে, ওটা বার করতে হবে, আইটা শেষে লিখব। তারপরে দেখো সবৃদ্ধ মূল বার করতে বলেছে, আইটা বার করতে বলেন, আইটা বার করতে হবে আমাদের, কিন্তু সবৃদ্ধি মূল টোটাল, তার মানে সুদের সঙ্গে আসলটা যোগ করে কত সেইটা, তাই এটা আমাদের বার করতে হবে। দেখো তার জন্য বার করতে গেলে সেজন্য আই সমান জিজ্ঞাসা দেওয়া আছে। ঠিক আছে, 1 বছর 3 মাসকে বছরে নিয়ে যাবে, 1 বছর মানে 1 + 3 মাস মানে হচ্ছে 3-এর 12 বছর হয়, তা সেটাকে কাটাকাটি করলে চলে আসবে ওইটা 1 + 1 = 4 মানে 5-এর 4 বছর হয়ে গেল, আর 8টা এত। ঠিক আছে, এবারে কাটাকাটি হবে, মানটা বসিয়ে দেবে, আর কিছুই নয়, 1 থেকে পাই বলে আগের মতো একইভাবে তারপরে কাটাকাটি করলাম, করে মানটা পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সবৃদ্ধি মূল মানে সুদ আসল, সূত্রে এত, সূত্রে 100 টাকা, আসলটা কত হবে? তাহলে 960, 100 + 960 মানে 1060 টাকা হয়ে গেল। এবার পরের অঙ্কটা দেখো, বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। এবারে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। দেখো তাহলে কীভাবে করতে হবে দেখে নাও। কী বলেছে? আমরা জানি আই সমান এটা হয়ে গেল, যেখানে যা যা লিখতে হয়। এবারে পি সমান কত দেওয়া আছে দেখে নাও, 3200 টাকা, সময়টা কত? 2 বছর, আরটা হচ্ছে 6, 6%, 6% হারে মানে 6, তাহলে 1 থেকে কী পাবো? আইটা পেয়ে যাচ্ছি, দেখে নাও আই সমান এত টাকা। ঠিক আছে, তাই কত টাকা। এবার 2 বছর পর উৎপলবাবুকে সুদে আসলে কত শোধ করতে হবে সেটা জানতে চেয়েছে। সুদে আসলে হচ্ছে সুদ প্লাস আসল মানে এত টাকা। ঠিক আছে, তাহলে তাকে এত টাকা দিতে হবে। হলো। এবার 5 নম্বর অঙ্কটা দেখো, বলেছে বার্ষিক
5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, শোভাদেবী ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন। তাহলে আমরা জানি এটা লেখা হলো যেটা, তারপরে কি এখানে আয় সমান কত দেওয়া আছে? আয় সমান দেওয়া আছে 840 টাকা, সুদ বলে দেওয়া আছে 840, আর সময়টা এত, আরটা এত, আর পিটা তো X টাকা ধরে নিয়েছি, কত টাকা জমা রাখছে সেটা X টাকা ধরে নিলাম। তাহলে 1 থেকে কি পাই দেখো, এখানে এক্সটা যেহেতু ডান দিকে আছে, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে গিয়ে এটাকে একটু ঘুরিয়ে নেওয়া হলো, মানে যেটা বার করতে হবে সেটাকে বাঁ দিকে নিতে হবে, নিয়ে তারপরে দেখো কাটাকাটি করে এক্সের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবারে কী করতে হবে, দেখো শোভাদেবী ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে কত টাকা? ওই 8,000 টাকা, এটাই চেয়েছে। আর পরের অঙ্কগুলো হচ্ছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? দেখো, ধরে নিচ্ছে কি গৌতম ধার নিয়েছিলেন X টাকা। তাহলে আই সমান PTR/100 জানি, এটা লিখতেই হবে। ঠিক আছে, লিখে এইভাবে করলে তোমার সহজ হবে। দেখো না, আই সমান এইটা, আই সমান কত পাচ্ছি দেখো, 378 প্রতি মাসে নিয়েছে 378, তাহলে 12 মাসে কত গুণ হয়ে যাবে কত টাকা। দেখো, ওটা কিন্তু আমি গুণ করে নিই, ওইভাবে রেখে দিই যাতে আমি পরে কাটাকাটি করার সময় সুবিধা হবে। ঠিক আছে, এইভাবেই করবে। তারপরে এক্সট্রা বাঁ দিকে নিয়ে গেলাম, নিয়ে দেখো বার করে ফেললাম, গৌতম ধার নিয়েছিল এত টাকা। বুঝে গেল? দেখবে তোমাদের এইভাবে করলে অনেকটা তাড়াতাড়ি হবে। 7 নম্বরে দেখো কী বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? কত, মানে সময়টা জানতে চেয়েছে এখানে। দেখো, ধরে নিয়েছি বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকাটা টি বছরে দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকা টি বছরে সুদ, তাহলে কত? সূত্রে তাহলে কত হবে? সেই পি টি সেই সূত্রে ফেলে, যেখানে যেহেতু আই সমান PTR, এটা বলে দিতে হবে, আই সমান PTR/100। তাহলে এটা পেয়ে গেলাম, সূত্রতে পেয়ে গেলাম। তারপর দেখো কী করা হয়েছে, শর্তানুসারে পি প্লাস এত সমান 2P বলেছে, দ্বিগুণ বলেছে তো, তাহলে পি প্লাস পি ইন্টু PTR, যেমন এটা সুদটা পি প্লাস সুদ আসলটা 2P, এটাই তো বলেছিল, সুদ আসলে দ্বিগুণ হবে, আসলে দ্বিগুণ, তাহলে সেটা হয়ে গেল ওইটাই, শর্তানুসারে 2P হয়ে গেল। সেখান থেকে দেখো টি এর মানটা বার করে ফেললাম, টি সমান কত, ওইটা 16 এত। তাহলে সবাই সরল সুদের হারে কোনো টাকা দ্বিগুণ হবে কত? 16 বছরে, এটাই হলো উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এবার 8 নম্বরে দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন সরল সুদের পরিমাণ আসলে 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। আর এখানে আমরা ধরে নিয়েছি X টাকা ধার করেছিলেন, তাহলে 6 বছর পর তার সুদের পরিমাণ কত হবে? X ইন্টু 3, তাহলে কত? 3/8 অংশ বলেছিল, তাই না? তাহলে X ইন্টু সুদের পরিমাণ বলেছিল, সুদের 3/8 অংশ হবে, সুদের পরিমাণ হবে কত? আসলের অত, আসল তো X ছিল, তার এত 3/8 অংশ, তাই 3x/8 হয়ে গেছে। তাহলে আমরা জানি বলে যে লিখতে হবে, লিখে তারপরে দেখো মানগুলো তো পেয়ে গেছি, সেই মানগুলো ভরে দেবো। আই সমান দেওয়া আছে এত, পি সমান X টাকা, টি সমান 6 বছর, 8টা বার করতে হবে। বেশ, এখান থেকে 8টা বার করে ফেলেছি। দেখো, ঠিক আছে, তো 8টাকে বাঁ দিকে নিয়ে এসে এবারে কাটাকাটি করা হয়েছে, কাটাকাটি করলে কী পাওয়া গেছে দেখো, 8টার মানটা পেয়ে গেছি। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার এত। দেখো, এখানে লেখাটা কীভাবে লিখেছি, বার্ষিক শতকরা সরল সুদের হারটা হচ্ছে এত, হয়নি। ঠিক আছে, 6.14% বলে কথা লেখা হয়নি। কেন লেখা হবে না? কেন, বার্ষিক শতকরা কথাটা যখন আগে লিখে ফেলবো তখন ওখানে পার্সেন্টেজ লিখবো না। আর যদি শতকরাটা না লিখি, শুধু এরকম লিখতাম বার্ষিক সরল সুদের হার, তখন পার্সেন্টেজ লিখবো। এখানে প্রশ্নই চেয়েছে বার্ষিক শতকরা সরল সুদের হার, তার মানে এইটা লিখতে হবে, 6.14, যা হবে শুধু সেইটাই, পার্সেন্টেজ চিহ্নটা লেখা যাবে না। বোঝা গেল? 9 দাগরটা কী বলেছে দেখো, যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। চলো দেখে না যাক। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এটা দুটো ক্ষেত্র আছে, একটা কৃষি সমবায় সমিতি আর একটা হচ্ছে তোমার ব্যাংকের ক্ষেত্রে। দুটো ক্ষেত্রে কার সুদ বেশি কার কম সেটা কম্পেয়ার করে আমাকে বলতে হবে। ঠিক আছে, মানে কার কতটা সুদ আমাকে বাঁচবে কোন ক্ষেত্রে, সেটাই করতে হবে। প্রতিটা ক্ষেত্রে তাহলে সুদ বার করি, চলো। তাহলে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে পিটা দেওয়া আছে এত, টিটা 1 বছরে, আরটা 4%,
আর আইটা বার করতে হবে কত ওই নিয়মে, ঠিক আছে। আই সমান পিটা আইতে ধরে নিতে হবে আগে, তার আয়ের ক্ষেত্রে সূত্রে বার হয়ে গেলো এটা, ঠিক আছে। ব্যাংকের ক্ষেত্রে পি সমান এত, টি সমান এত, এইটা, তারপরে আই সমান তাহলে কত হবে এই জিনিসটা, ঠিক আছে। এবারে কৃষকটির বছরের সুদ বাবদ বাঁচবে কত, তাহলে ওটার ক্ষেত্রে 200 টাকা ছিল, এটার ক্ষেত্রে সুদ 370 টাকা, তাহলে বাঁচবে 370 থেকে 200 বিয়োগ দাও, বিয়োগ দিলে 170 হয়ে যাবে, ঠিক আছে। মানে বছরে কত বাঁচবে, তাহলে 170 টাকা তার বাঁচবে বছরে। 10-এর অঙ্কটা দেখো, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার, আবার সেই বার্ষিক শতকরা সরল সুদের হার, চলো দেখে নেওয়া যায়। একদিনের সুদ বলে, তাহলে একদিনটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে। আচ্ছা দেখে নাও তাহলে। আই সমান ওটা তো ধরে নিতে হবে, ওটা আর বারবার বলছি না, ধরে নিয়ে লিখতে হবে ওগুলো, ঠিক আছে। তারপরে আই সমান দেওয়া আছে, দেখো সুদটা দেওয়া আছে 365 × 5 প্রতি মাসে বলেছে, প্রতিদিনে বলেছিল, প্রতিদিনে 5 পয়সা, তাহলে 365 দিনে কত অত পয়সা হয়ে গেল। আর পয়সাটাকে আমাকে টাকা নিয়ে গেলাম, ঠিক আছে। টাকাটা নিয়ে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, তারপরে পি সমান যদি 2 টাকা পড়ে তার টাকায় নিয়ে যেতে হবে, আর টিটা 1 বছর, টিটা 1 বছরে 8টা বার করতে হবে, ব্যাস। প্রত্যেকটা মান বসিয়ে দিয়ে 8টা বাঁদিকে আবার নিয়ে গিয়ে করতে হবে, বাঁদিকে আনলে তো ওটাই হয়, ঠিক আছে, ব্যাস। তারপরে দেখো ওটাই পেয়ে গেলাম, তাহলে আটের মান পেয়ে গেলাম, তাহলে নিম্ন বার্ষিক শতকরা সরল সুদের হার হয়ে গেল এত, ঠিক আছে, ব্যাস। 11টা কী বলেছে, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে, এবার সময় বার করতে বলেছে, কত বছরে 6 টাকার সুদ এত টাকা হবে, সুদটা 180 টাকা এত, ঠিক আছে। কী দেওয়া হয়েছে, আই সমান পিটা যেমন ধরে নিলাম, পিটা দেওয়া 600, আইটা হচ্ছে 100, আর এত টি এত, ব্যাস। সেখান থেকে 1 থেকে পাই বলে কী করলাম, 168, টি এর মানটা টিটা বাঁ দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখো বার করে নিলাম, তাই বার্ষিক 8% সরল সুদের হারে 600 টাকার সুদ 168 টাকা হবে এত বছরে, ঠিক আছে। আর এক্ষেত্রে একটা বলি, অনেকে কী করে ওই তিনটে সূত্র মনে রাখে, ঠিক আছে। একবার আই সমান এইটা, আবার টি সমান এটা, আবার পি সমান এটা, অনেকগুলো সূত্র মনে রাখে। আমি তার থেকে শুধুমাত্র একটা সূত্র মনে রেখে এইভাবে করলে দেখবো অনেকটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। ওটা বোকামি নয় যে 3টে সূত্র কেন আমি মনে রাখবো, আমি একটা সূত্র মনে রাখতে যত সময় লাগবে, ঠিক আছে। তো তোমাদের খুশি, কিন্তু আমার মনে হয় এটাই সোজা। আর দেখো পরের অঙ্কটা, দেখো অঙ্কটা কী বলেছে, যদি বার্ষিক 10% সরল হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। দেখো সেটা পিটা 800 টাকা, আইটা হচ্ছে সুদ কত 1200 থেকে 800 বিয়োগ হবে, 1200 থেকে 800 বিয়োগ হবে, সুদে আসলে তো অত বলেছিল, তাহলে সুদটা পেয়ে গেলাম এত, 8টা 10, তার মানে টিটা কত ওই সূত্র থেকে পেয়ে যাব, ঠিক আছে। দেখো টিটা হচ্ছে 5 বছর, বোঝা গেল। তাহলে দেখো অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই বলেছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে এত টাকা, ঠিক আছে। এবারে 4 বছরে সুদে আসলে এত টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এখানে মূলধন এবং বার্ষিক শতকরা সুদের হার দুটো বার করতে হবে, কিন্তু দুটো অপশান, দুটো আননোন দেওয়া আছে, মূলধন আননোন, বার্ষিক শতকরা সরল সুদের হারও দেওয়া নেই। দেখো কীভাবে করা হচ্ছে। প্রথমত ওটা ধরে নিতে হবে, আমরা জানি বলে ওটা হয়ে গেল। তারপর দেখো প্রথম ক্ষেত্রে কি করছি আমরা, পি সমান মানে আসলটা ধরে নিচ্ছি X টাকা, সেটা ধরে নেওয়া হলো, আর টিটা তো 7 বছর দেওয়া আছে। আই তাহলে কত হবে, আইটা হচ্ছে 7100 থেকে এক্সটা বিয়োগ হবে, তাই তো, এটা সুদ হবে। কারণ হচ্ছে সুদে আসলে তো বলেছিল 7100, তাই তো, মানে 7100 টাকা, তাহলে সুদ আসল যদি X হয় তাহলে সুদটা হয়ে যাবে ওটা থেকে ওটা বিয়োগ, ব্যাস। আর আরটা ধরে নেওয়া হলো, আরটা ওয়াই ধরে নেওয়া হলো, ঠিক আছে, আরটা ওয়াই সেটাও ধরে নেওয়া হলো। এবার দেখো মানে ওয়াই% হারে এটা হয়েছে। এবার দেখো এখান থেকে কী করা হচ্ছে, 1 নম্বর থেকে তাহলে আমরা কী পাচ্ছি, এখান থেকে একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, দেখো এইখান থেকে একটা সমীকরণ পেয়ে গেলাম, 2 নম্বর একটা সমীকরণ পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় ক্ষেত্রে পিটা তো X টাকা, প্রশ্নানুসারে দেওয়াই আছে, X টাকা, একই টাকা নিয়ে কাজ করা হয়েছে। এবারে আর টিটা তো দ্বিতীয় ক্ষেত্রে 4 বছর, আর আইটা কত 62 থেকে অত, দ্বিতীয় ক্ষেত্রে 6200 টাকা বলেছিল সুদে আসলে, তাহলে সেটা থেকে X বিয়োগ যাবে, আর আরটা তো ওয়াই প্রশ্নানুসারে, ওয়াইটা তো একই, মানে আরটা তো একই আছে দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে সেখান থেকে তাহলে এখন 1 থেকে কী পাবো, একের ওই নিয়ম, একের যে সূত্রটা সেখান থেকে এটাই পেলাম, তাহলে সেখান থেকে দেখো 62 সব মাইনাস X পেলাম, 3 নম্বর সমীকরণ ওটাই। এবার দেখো 2 আর 3 ভাগ করছি, 2 আর 3 সমীকরণ ভাগ করছি, করলে কী পাচ্ছি, এটাই পেয়ে যাচ্ছি। দেখো বাঁ দিকে এটা পাবো 7100 মাইনাস X বাই 6200 মাইনাস X সমান, ওইদিকে ডান দিকে 7 পাবো, সেখান থেকে Xের মানটা আমার বার করে নেবো। এবার সমীকরণে যার নিয়ম, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দিয়ে দেখো সমীকরণ বাম পক্ষ ডান পক্ষ, এবার বাঁ দিকে এক্সগুলো নিয়ে গিয়ে
তাহলে এক্স 3 এক্স সমান ওইটা এলো, তাহলে এক্স সমান 5,000 পেয়ে গেলাম। তাহলে এক্স সমান 5,000, তাহলে 3 নম্বর সমীকরণে যে কোনো একটা সমীকরণে আমরা বসাচ্ছি, 3 নম্বর সমীকরণে বসাচ্ছি, বসালে দেখো ওয়াইয়ের মানটাও পেয়ে যাবো। যেটা সমীকরণে পেয়ে গেলো ওয়াই মান পেয়ে গেলো। তাহলে নিম্ন মূলধনটা কত? 5,000 টাকা, আর বার্ষিক শতকরা সরল সুদের হার 6। ঠিক আছে, এটাই। আর শুধুমাত্র যদি লেখো বার্ষিক সরল সুদের হার, তাহলে 6, কিন্তু শতকরা সরল সুদের হার হলে 6। বার্ষিক সরল সুদের হার বললে 6% হবে, আর শতকরা সরল সুদের হার হলে শুধুমাত্র 6। ঠিক আছে, এর আগে বলেও দিয়েছি, বোঝা গেল? তাহলে এই পর্যন্ত অঙ্কটা এটা হয়ে গেল। এই যে অঙ্কটা বলে দিলাম, এটা তোমাদের কেমন লাগলো? মানে কঠিন অঙ্কটা সহজ হয়ে গেলে, সহজ করে কত সুন্দর হলো না? তোমাদের কেমন লাগলো কমেন্ট করে একটু জানাও তো দেখি, তাহলে আমার একটু ভালো লাগে। ঠিক আছে, এবার 14 নম্বর অঙ্কটা দেখো, আমি আর পড়ছি না, দেখে নাও। 14 নম্বর এইটা আছে, সেটা কীভাবে করছি চলো দেখে নেওয়া যাক। দেখো কি করা হয়েছে, ব্যাংক এখানে ধরে নেওয়া হয়েছে ব্যাংক পোস্ট অফিসের বার্ষিক শতকরার সরল সুদের হার যদি রকম একটা R1 আর R2। ঠিক আছে, এই দুটো ধরে নেওয়া হয়েছে, ওটা তো বলে দেওয়া নেই, তাই দুটো ধরে নেওয়া হলো। আচ্ছা, এবারে আয়ুষ্মান পিটাই যেমন, এবার ব্যাংকের ক্ষেত্রে দুটো ক্ষেত্রে, এখানে ব্যাংক আর পোস্ট অফিস। ব্যাংকের ক্ষেত্রে পিটা কত? 2,000 টাকা, টিটা হচ্ছে 3 বছর, তাহলে আইটা কত হচ্ছে? ওইটা 2360 থেকে 2,000 বিয়োগ যাবে, মানে 360 টাকা, আর আরটা তো R1, তাহলে 1 থেকে পাই, ওখান থেকে R1 এর মানটা পেয়ে গেলাম। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে কী হয়েছে দেখো, পিটা 2,000 টাকা, আর টিটা এত, আইটা এত, আর আরটা তো R2। ঠিক আছে, তাহলে সেখান থেকে R2টা কী পাচ্ছি দেখে নাও, R2টা পেয়ে যাচ্ছি হচ্ছে হ্যাঁ 8টা, 8টা হচ্ছে 8। এবার দুটোর অনুপাত জানতে চাই, R1 to R2 মানে 6:8, মানে 3:4 হয়ে গেল। তাহলে অতএব লিখব কি, ব্যাংক পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত 3:4। বুঝা গেল? দেখো কত সহজ হয়ে গেল। 15 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটা তাঁত সরবরাহ সমিতি যন্ত্রপাতি তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে, 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে এত টাকা দিতে হলো, 22,125 টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার কত? দেখো আগের মতো ধরে নেওয়া হল, মানে আই সমান এত, ওটা আমরা জানি বলে লেখা হলো, ওটা তো লিখতেই হবে। তারপরে পি সমান এত, টি সমান 5 বছর, আই সমান তাহলে কত হলো, ওতে থেকে বিয়োগ যাবে। তাহলে দেখো, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি সেখান থেকে, হ্যাঁ এক থেকে পাই বলে যেমন হবে আগের মতো করে একই নিয়মে করতে হবে। আর এর মানটা পেয়ে গেলাম। দেখো ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হয়ে গেল এত এত। ঠিক আছে, এটাই উত্তর। 16 দাগেরটা দেখো, দুটো ক্ষেত্র আছে, একটা পোস্ট অফিস, একটা ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, আমি এটা পড়ছি না, অনেক বড়, তা পড়তে সময় লাগবে, তোমরা দেখে নাও। ঠিক আছে, বই তো আছে তোমাদের কাছে, এই তো দেখেও দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করে নেওয়া যাক। দেখো এখানে ধরে নেওয়া আছে কি, যে ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা জমা রেখেছিলেন, তাহলে তিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত টাকা থেকে বিয়োগ হবে, কত টাকা, মোট তো অত টাকা জমা রেখেছে, তাহলে ওটা বিয়োগ হয়ে গেল। এবার আমরা জানি আয়ুষ্মান, এটা ব্যাস, এটা হয়ে গেল, লিখলাম। তাহলে ব্যাংকের ক্ষেত্রে করা আছে, দেখো ব্যাংকের ক্ষেত্রে পি সমান X টাকা, ব্যাংক হতে X টাকা জমা রেখেছে, তাহলে টি সমান 1 বছর, আর সমান এত, আয়ুষ্মান কত বার করতে হবে, দেখো 1 থেকে এটা এইভাবে পেলাম, আই সমান 5x/100। এবার প্রতি বছর ব্যাংক থেকে তিনি সুদ পান কত, সুদ পান তাহলে এই 5x/100 টাকা, এটা সুদ পান। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে তাহলে কী হবে, পোস্ট অফিসের ক্ষেত্রে পি সমান অত, পি সমান এত, টি সমান এত, আর সমান এত, আর আই সমান কত হবে দেখো, পোস্ট অফিসের ক্ষেত্রে 5,400 থেকে ওইটা বিয়োগ যাবে, তাহলে 5x/100, কারণ প্রশ্ন আনসার ওটা দেওয়াই ছিল 400টা, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো এখানে কেন ওটা হলো বুঝতে পারলে তো, কারণ বলেছিল কি, পোস্ট অফিস আর ব্যাংক দুটোর ক্ষেত্রে সুদ বাবদ পেত 5,400 টাকা, আর আমি তো ব্যাংকের ক্ষেত্রে পেয়ে গেছি 5x/100, তাহলে 5,400 টাকা ওটা বিয়োগ দিলে ওটা পোস্ট অফিসের ক্ষেত্রে শুধু সূত্র কত পেত সেটা বার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো 1 নম্বর সমীকরণে ওটা বসিয়ে দেওয়া হলো মানগুলো সব, আর কিছুই না, বসিয়ে এবারে এক্সের মানটা বার করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, কীভাবে করা হচ্ছে দেখে নাও পরপর। তারপরে দেখ এবার লিখে দেওয়া হচ্ছে আইটেম চাচা ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা, এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন, তাহলে কত, ওটা মাইনাস ওটা বিয়োগ, তখন 40,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। কত সহজে হয়ে যাচ্ছে না অঙ্কগুলো। এবার 17 অঙ্কটা দেখো না, পড়ছি না, বড় বড় আছে, এটা হচ্ছে 17 অঙ্ক। বলেছে ধরে নিয়েছি এখানে, রেখা দিদি প্রথম ব্যাংকে জমা দিয়েছিলেন X টাকা, তাহলে তিনি দ্বিতীয় ব্যাংকে জমা দিয়েছিলেন কত, ওটা থেকে 10,000 টাকা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা জানি আই সমান এত, ব্যাস সেখান থেকে প্রথম ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে কি, এক্সট্রা পি সমান X টাকা, টিটা 2 বছর, আটটা তো আইটা বার করে নেবো ওখান থেকে, দেখো সূত্র থেকে বার করে নেওয়া হলো আইটা। এবার রেখা দিদি 2 বছর পর প্রথম ব্যাংক থেকে সুদ পান, তাহলে এত, এটাই 2 বছর পরেই পেয়েছে। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে দেখে নেওয়া যাক কী হবে। পি সমান তাহলে ওইটা, আর টি সমান 2 বছর, আটটা 7, তাহলে আই সমান
এত হয়ে যাবে, ওই আগের মতো একই জিনিস বিয়োগ হবে ওখান থেকে, প্রশ্ন অনুসারটা বিয়োগ হয়ে গেল। তাহলে সেখান থেকে দেখো দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে একই নিয়মে এক্সটা বার করে দেখো এইটা, ঠিক আছে। ওখান থেকে এক্সের মান পেয়ে গেলাম। রেখা দিদি তাহলে প্রথম ব্যাংকে জমা দিয়েছিলেন এত টাকা, আর দ্বিতীয় ব্যাংকে জমা দিলেন কত, ওটা থেকে বিয়োগ হবে, মানে আগের অঙ্কটার মতো একদম, ঠিক আছে। এটা হয়ে গেল উত্তর, ঠিক আছে। শেষে উত্তর বলে লিখে দেবো যেখানে উত্তর হবে। 18 অঙ্কটা দেখে নাও, এটা হচ্ছে 18 অঙ্ক ছিল। তাহলে ওই অঙ্কটা চলো করে নিই, পড়ছি না আর। দেখো আমরা জানি ওটা ধরে নেওয়া হলো। তারপর দেখো প্রথম 3 মাসের ক্ষেত্রে কী ছিল, পিটা 15,000 টাকা, টিটা 3 মাস ছিল, তার সেখান থেকে বছর করলো 1 এর 4 বছর, আটটা তো 5, তাহলে আই সমান। তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে কি, 3 মাসের ক্ষেত্রে পি সমান কি, মানে 15,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ যাবে, ঠিক আছে, সমান 12,000 টাকা হলো। আর 3 মাস পরবর্তীও 3 মাস কেটেছে, তাহলে 1 এর 4 বছর এটা। এবারে বছরের শেষ 6 মাসের ক্ষেত্রে পি সমান কত, আর 2 সমান পি সমান এত টাকা 20,000, তারপরে টিটা হচ্ছে 6 মাস, আর মানে 1 এর 2 বছর, আর সমান এত। প্রতিটার ক্ষেত্রে বুঝতে পেরেছি নিশ্চয়ই পিটা কী করে হলো। দেখো তাও আরেকবার বলছি। প্রথম 3 মাসে তো 15,000 টাকা কেটেছিল, ঠিক আছে, এটা তো ঠিক আছে। কিন্তু পরবর্তী 3 মাসের ক্ষেত্রে কী বলেছে, 3,000 টাকা তুলে নিয়েছে। 3 মাস খাটার পর 3,000 টাকা তুলে নিয়েছে, সেটা 3 মাস খেটেছে, ঠিক আছে। তুলে নিলে তাহলে সেইটা 12,000 টাকা, তাহলে পি সমান 12,000 টাকা হবে। ওই 12,000 টাকাটা 3 মাস খেটেছে। তারপরে বলেছে 3 মাস পরে, ওই পরবর্তী 3 মাসে খেটেছে, সেই 3 মাস পরে তিনি 8,000 টাকা যোগ করেছে। তার মানে 8,000 টাকা প্লাস 12,000 টাকা, যে পরবর্তী 3 মাসে যে 12,000 টাকা খেটেছিল, ওই 12,000 সঙ্গে 8,000 টাকা যোগ হয়ে যাবে। যোগ হলে এটা তাহলে 6 মাস খেটেছে, তাই তো, প্রথম থেকে ধরলে ওটা 6 মাস খেটেছে। তাহলে সেই হিসাবে 6 মাসে অত টাকা, 6 মাসে, তাহলে সেই জন্য 6 মাস মানে 1 এর 2 বছর। এবার আমরা এইগুলো দিয়ে মানটা বার করে নেবো। দেখো তাহলে 1 নম্বর থেকে প্রথম ক্ষেত্রে দেখো এবার 3টা যোগ হয়ে যাবে, তাই তো। এখানে দেখো একেবারে করে দিয়েছি, মানে প্রথম 3 মাসের ক্ষেত্রে যেটা আই সমান ওটা বার করে নিতে হতো, দ্বিতীয় 3 মাসের পর 3 মাসের ক্ষেত্রে বার করে নিতে হতো, সেইটা এখানে একেবারে প্লাস দিয়ে টোটাল কত সুদ হয় সেটা, টোটাল তো বার করতে হবে, সেই সুদটা সেই জন্যে টোটাল বসিয়ে দেওয়া হয়েছে। এটা প্রথম 3 মাসে, তারপর পরবর্তী 3 মাসে, তারপরে এটার ক্ষেত্রে, ঠিক আছে। সেই জন্য আগে ওগুলো প্রথম বলে দিয়ে তাই এটা করলাম। এবার দেখো তাহলে ওখান থেকে মানগুলো বার হয়ে গেলে সুদটা, টোটাল সুদ এটাই পেয়ে গেলাম। দেখো সেখান থেকে সুদটা কে পেয়ে যাচ্ছে এইটা। তাহলে এবারে কী হবে দেখো, বছরের শেষে দীর্ঘবাবু সুদে আসলে পাবেন, তাহলে কত, সুদে আসলে কত পাবে দেখো, 20,000-এর সঙ্গে এই টাকাটা যোগ হয়ে যাবে। 20,000-এর সঙ্গে যোগ হবে। 20,000-এর সঙ্গে যোগ কেন হবে বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ 20,000 টাকা তো শেষে সমাজ খেটেছে, মানে শেষ পর্যন্ত 20,000 টাকাই ছিল, তাহলে ওই টাকাটাই শেষ পর্যন্ত ছিল, তাহলে ওই টাকাটার সঙ্গে যে সুদটা সেটাই তাহলে পাবে সে, টোটাল সে পাবে তাহলে এত টাকা, ঠিক আছে, 20,837 টাকা 50 পয়সা। এটাই হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো। আশা করি বুঝতে পারবে, সব কিছু সেইভাবেই বলে দিয়েছি, ঠিক আছে। ওকে, 19-এর দাগেরটা দেখো, পড়ছি একবার। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে কতটা 6, মানে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন, ঠিক আছে। এবারে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, তা হিসাব করো। চলো তাহলে দেখে নেওয়া যাক কি ধরে নেওয়া হয়েছে। বলেছে ধরে নেওয়া হয়েছে রহমত চাচা ধার নেওয়ার X বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো আই সমান পিটিআর আমরা জানি, সেখান থেকে ওইটা। এবার দেখো পি সমান 24,000 টাকা, টিটা X বছরে কতদিন, মানে X বছরে 24,000 টাকা খাললে কতটা হয় দেখে নেওয়া যাক। এবার 12 আই সমান কত, তাহলে 1 থেকে কী পাচ্ছি দেখে নাও, সূত্রটা যেটা পেলাম এত 2400 ইন্টু 12x, এটাই পেয়ে গেলাম, ঠিক আছে সূত্রটা। আর শর্তানুসারে দেখো, শর্তানুসারে হয়ে যাবে ওই 24,000-এর সঙ্গে 24 ওই সূত্রটা যোগ হয়ে যাবে, যেটা সুদ আসল সমান এইটা x-1 ইন্টু 5200 ইন্টু 12। এটা কী করে হলো বলো তো। দেখো এখানে আমরা ধরে নিয়েছি কি ধার নেওয়ার X বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা সুদসহ শোধ করবেন, তাই তো এটা ধরে নিয়েছি X বছর পর ধরে নিয়েছি, ধার নেওয়ার X বছর পর। কিন্তু তার বাড়ি ভাড়াটা দিচ্ছে কত বছর ধরে, বা ধার নেওয়ার 1 বছর পর, তাহলে
বাড়ি ভাড়ার টাকাতে যেহেতু শোধ করবে, তাহলে বাড়ি ভাড়াটা তাহলে সে কত বছর ধরে দিচ্ছে? এক্স থেকে এক কমে যাবে, এক কমে গেলে তবে সেই x-1 বছরে তার যা বাড়ি ভাড়া হবে সেইটাই হয়ে গেল সুদ আসল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেটাই তাহলে সুদ আসল হবে। সেই জন্য x-1 প্রতি মাসে হচ্ছে তার ভাড়া পান 5,200, তাহলে 12 মাসে কত হচ্ছে? 5,200 ইন্টু 12, তাহলে বছরে তাহলে ওইটা হয়ে যাবে। আর x-1 বছরে হতো মানে টোটাল এত টাকা মাসে, এটার সঙ্গে সুদ আসল। বুঝতে পেরেছ? ব্যাস, এটা হয়ে গেল। এবারে দেখো, এবার ওখান থেকে এক্সের মানটা বার করে নেওয়া আছে, আর কিছু নয়। সমীকরণের নিয়ম অনুযায়ী এক্সের মান বার করে নেওয়া আছে, সেখান থেকে এক্স পেয়ে গেলাম। এবারে দেখো এক্সের মান, এক্স তাহলে 9 পেয়ে গেলাম, তাহলে 9 বছর। তাহলে কী হয়ে যাবে? রহমত চাচা বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন ধার নেওয়ার 9 বছর পর। বুঝতে পেরেছ? এটা হয়ে গেল উত্তর। 22 অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 12,000 টাকা করে পাবে। ঠিক আছে? ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে কী করা হয়েছে, ধরে নিয়েছি রতিনবাবু তার প্রথম মেয়ের যার বর্তমান বয়স 13 বছর, প্রথম মেয়ের জন্য এবং দ্বিতীয় মেয়ে যার বর্তমান বয়স 8 বছর জন্য যথাক্রমে এক্স টাকা ও ওয়াই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। ব্যাস, এবার দেখো আমরা জানি আয়ুষ্মান পিটার, এটা তো হয়ে গেল, ধরে নিলাম। তারপরে প্রথম মেয়ের ক্ষেত্রে তাহলে কী হবে দেখো, প্রথম মেয়ের ক্ষেত্রে এক্স টাকা ধরে নেওয়া আছে তো, আর দ্বিতীয় 13 বছর, তাহলে কত বছর? 18 থেকে 13 বিয়োগ যাবে, কারণ হচ্ছে প্রথম মেয়ের বয়স তো 13 বছর, আর 18 বছর যখন হবে তখন পাবে, সেই জন্য 18 থেকে 13টা বিয়োগে গেলে 5 বছর ধরে তার টাকাটা খাটবে, এক্স টাকা খাটলে সেটা কত হলো? 8টা হচ্ছে এত দেওয়া আছে, আইটা বার করতে হবে। দেখো সেখান থেকে আইটা পেয়ে গেলাম 5x বাই এত। আর প্রথম শর্তানুসারে তাহলে কী বলেছে? এক্স প্লাস 5x বাই এত, এক্স টাকা তো এত, সেটা তো কত? 1,20,000, 1,20,000 টাকা, সেটা সমান মানে ওই টাকা প্রথম মেয়ের ক্ষেত্রে যত টাকা কেটেছিল সুদ আসলে তো অত টাকা পেয়েছে। তাই বলেছিল তোমার প্রত্যেক মেয়ে এত করে পাবে, 1,20,000 টাকা, মানে যখন 18 বছর হবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তাহলে এটাই পেয়ে গেল প্রথম ক্ষেত্রে এক্স সমান, ওখান থেকে এক্স সমান পেয়ে যাবে একটা, মানে এক্স সমান এত পেয়ে গেলাম। ঠিক আছে? 80,000 টাকা। তাই রতিনবাবু প্রথম মেয়ের জন্য ব্যাংকে কত জমা রেখেছিলেন? অত টাকা, 80,000 টাকা, সেটা হয়ে গেল। এবার দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে ওয়াই টাকা ধরেছি, দ্বিতীয় মেয়ের ক্ষেত্রে 18 বছর হলে তখন টাকা পাবে বলেছে, তাহলে দ্বিতীয় মেয়ের বয়স তো 8 বছর, তাহলে 18 থেকে 8 বিয়োগ মানে 10 বছর খাটবে দ্বিতীয় মেয়ের টাকাটা। 10 বছর খাটলে সেখান থেকে দেখো ওয়াই সমান পেয়ে গেলাম কি? ওয়াই ইন্টু কারেক্ট করে আই সমান পেয়ে গেলাম ওয়াই। তাহলে দেখো ওয়াই প্লাস ওয়াই, যেটা যে মানে সুদটাও ওয়াই আসলটাও ওয়াই, সেটা সমান কত? ওই টাকাটা পেয়ে গেলাম 1,20,000। আর সেখান থেকে ওয়াই সমান কত পাবো দেখো, তাহলে 60,000 টাকা হয়ে গেল, ওয়াই টাকা হয়ে গেল 60,000 টাকা। তাই রতিনবাবু দ্বিতীয় মেয়ের জন্য ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে কত হয়ে যাবে? দ্বিতীয় মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। বুঝে গেল? অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো, সলভ করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক তো করো, ঠিক আছে? বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটা। আর তোমরা যদি না এখনও সাবস্ক্রাইব করে থাকো, সাবস্ক্রাইব করে নিও, এরকম আরও পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে? আর যদি তোমাদের কনসেপচুয়াল ভিডিও প্রয়োজন হয়, মানে প্রতিটা চ্যাপ্টারে কনসেপ্ট যদি ক্লিয়ার করতে চাও, তাহলে বলো যে ওই ধরনের ভিডিও নিয়ে আসতে, তাহলে কমেন্ট করো অবশ্যই, তাহলে আমি সেইভাবে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থেকো।